হ্যালো গাইজ, এপিসোড 8-এ যেখানে দেখেছিলাম চেয়ারম্যানের মিস্টেস চেয়ারম্যানকে বিষ দিয়ে সমস্ত সম্পত্তি নিয়ে নেয় আর আসল ফ্যামিলি মেম্বারদের সমস্ত কিছু কেড়ে নেয়। এপিসোড 9 শুরু হয় যেখানে কুইন ফ্যামিলির বাড়ির সামনে জমির ক্ষতিপূরণ নেওয়ার জন্য জমির মালিকেরা বিক্ষোভ করে। দূরে বাড়ির মধ্যে থাকা পরিবারের লোকেরা এসব দেখে, তাই বাড়ির ভেতরে আর ঢুকতে পারে না। তখনই গ্রেস ফোন করে আর তাদের পেছনের দরজা দিয়ে আসতে বলে, কিন্তু সে তো অন্য প্ল্যানই বানাচ্ছিল। পরিবারের লোকেদের গায়ে কাদা ছেটাতে রিপোর্টারদের সাথে মিলে ষড়যন্ত্র করছিল। তারা সেদিকে গেলে গ্রেস তাদের গাড়ি থেকে নামতে বলে। তারা নামলে গ্রেস বলে, শিওল ম্যাডামের হাতে এখন সব পাওয়ার। হেইনের মা বলে, তাহলে কি আমাদের বাড়িতেও থাকতে দেবে না? গ্রেস বলে, সব ঠিক হয়ে যাওয়া পর্যন্ত আপনাদের বাইরেই থাকতে বলেছে। হেইন বলে, এই অধিকার ওর কাছে আছে যে পরিবারের লোকদের নিজের বাড়িতে ঢুকতে দেবে না। গ্রেস তো তার নিজের গিরগিটি রং দেখায়, হেইনের ওপর চেঁচায়, বলে বড়রা কথা বললে ছোটদের মাঝে ঢুকতে নেই, এই শিক্ষা তোমার মা দেয়নি তোমায়। তার এই রূপ প্রথমবার দেখে সকলে তো হাক্কা বাক্কা হয়ে রয়ে যায়। গাড়িগুলোর দিকে ইশারা করলে গাড়িগুলো চলে যায়, বলে সব ফোন, কার্ড, টাকা কোনো কিছুই এখন আপনাদের নেই। হেইনের মা চেঁচায়। গ্রেস সুটকেসগুলোতে লাথি মেরে বলে, বেরিয়ে যান এক্ষুনি। এই গিরগিটি গ্রেসটা যখন এদের টাকা ছিল তখন কতই না মাখন লাগাতো, এখন এদের সুটকেসে লাথি মারছে। কথাই বলে না, হাতি দকে পড়লে চামচিকেতেও লাথি মারে। রিপোর্টাররা এদের ফটো তুলবে, ঠিক তখনই বেখেনু গাড়ি নিয়ে এসে তাদের সামনে বলে, তাড়াতাড়ি উঠে আসুন সকলে, রিপোর্টাররা অন্য সাইডে রয়েছে আপনাদের ফটো লুকিয়ে তুলবে বলে বেখেনুর সাথে তারা চলে যায়। বমিজা বলে, আমরা ফ্যামিলি মেম্বার, আমাদেরকে কি করে তাড়িয়ে দিতে পারে? বেখেনু বলে, দাদু পাওয়ার অফ অ্যাটর্নি করেছিল, দাদুর শরীর অসুস্থ হলে শিওল এইসব করতে পারে। আপাতত রিপোর্টারদের কাছ থেকে দূরে থাকাই ভালো, পরে ঠিক করা যাবে কি করব। বমিজা বলে, বলেছিলাম না চিওল, তোর বউ এক শয়তান, ওদের সাথে মিলিত, দেখলি যাকে তোর ছেলে বলতিস সে তোর ছেলেও নয়, তোর মতো বা আমাদের মতো দেখতেই ছিল না, আমি বলেছিলাম তোমাদের সকলকে। ভাগ্যের ফের এমনই যে জামাইকে এরা সকলে মিলে এতদিন দুচ্ছাই করে এসেছে, সেই জামাই আজ তাদের বাঁচাচ্ছে। এবার তারা বেখেনুর গ্রামে পৌঁছায়। বেখেনু গাড়ি থেকে নেমে গেলে তার বাবা দৌড়ে এসে তার খবর নেয়। সকলে তাকে নিয়ে চিন্তা করে। তার বোন বলে, ভালোই হয়েছে, ওই ধূর্ত শেয়াল লোকেদের ফ্যামিলি থেকে মুক্তি পেয়েছিস। গাড়ি থেকে নেমে হেইন তাদের সামনে এসে বলে, ধূর্ত শেয়ালটা সঙ্গে করে এসেছে। সকলে তাকে দেখে ঘাবড়ে যায়। বেখেনু তোতলে তোতলে বলে, সকলে এসেছে। দেখি একে একে হেইনের বাবা, মা, পিসি, ভাই সকলে গাড়ি থেকে নামছে। বিয়মজুন এসে বলে, হঠাৎ এসে আপনাদের ব্যস্ত করে ফেললাম। বেগদু বলে, আমরা ফ্যামিলি, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। বেখেনু সকলকে বাড়ি যেতে বলে, কিন্তু দেখি হেইনের মা কিমসুনের রোয়াব আগের মতনই আছে। সে তো বলে, আমি ট্যাক্সি করে অন্য কোথাও চলে যাব। সে রেগে যেতে গেলে বিয়মজুন তাকে আটকায়। তাকে ছাড়িয়ে যেতে গিয়ে কিমসুয়ের পা গোবরে পড়ে যায়। সে তো চেঁচিয়ে পা ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়োদৌড়ি করে। সকলে তার থেকে গন্ধে পালাতে থাকে। এভাবে সে পড়ে যাবেই তখনই বেখেনুর মা বঙে এসে হিরো হিরোইনকে ধরার কায়দায় তাকে ধরে ফেলে বলে, ঠিক আছেন বেয়ান? সকলে তাদেরকে দেখে হাঁ হয়েই রয়ে যায়। বেখেনুর ফ্যামিলি সকলে রান্না করে, টেবিল সাজায় হেইনের ফ্যামিলি ও তাদের নিজেদের রাতের খাবারের জন্য। বেগদু হিয়ন থেকে বলে, ছেলের এক্স ওয়াইফের সব ফ্যামিলি তার এক্স বিয়ান বাড়িতে থাকতে এসেছে, এ কেমন পরিস্থিতি? হিয়ন্তে বলে, মনে হচ্ছে নর্থ আর সাউথ কোরিয়া একসাথে অলিম্পিকে একই টিমের হয়ে আবার খেলতে শুরু করেছে। বেখেনু ও হেইন বাইরে কথা বলতে চায়। হেইন বলে, আজকের জন্য থ্যাংক ইউ, কালকে আমরা অন্য ব্যবস্থা করে নেব। বেখেনু বলে, রাতারাতি কিছুই বদলাবে না। হেইন বলে, এক্স শ্বশুর বাড়িতে কি করে থাকবো? বেখেনু বলে, এখন আমাকে অনেক কিছু করতে হবে, তোমার চিন্তা আলাদা করে আর আমাকে করিও না। হেইন বলে, আমার ফ্যামিলি আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার সাথে তোমার ডাইভোর্স হয়ে গিয়েছে। হেইন চলে গেলে বেখেনু তার হাত ধরে বলে, তুমি যখন সুস্থ থাকবে তখন তোমার চিন্তা আর করবো না, এখন তোমাকে ভোলা আমার পক্ষে ইম্পসিবল, তো এখন কেবল আমার পাশেই থাকো, আর অন্য কিচ্ছু ভাবতে হবে না, কেবল আমার পাশেই থাকো। এদিকে বেখেনুর বোন হেইনের মায়ের গোবরে পা দেয়া জুতোটা পরিষ্কার করছিল। সে বলে, পরিষ্কার তো হয়ে গেছে, তবে গন্ধটা থাকবে। মা বলে, ফেলে দাও তবে। হেইনের মায়ের খালি পা দেখে বোন তাকে একটি চটি দিলে সে কেঁদে কেঁদে সেই চটি পরে নিয়ে যেতে থাকে। সে চলে গেলে বোন জুতোর ফটোটার দাম সার্চ করলে দেখে 5 মিলিয়ন। তার মুখের হাঁটা খুলেই রয়ে যায়। কিমসুন দেখে বঙেই মাংস কাটছে, তাকে বলে, আমরা কালকেই চলে যাব। সে বলে, আমার শাশুড়ি বলেছিল ভবিষ্যতের কোনো ভরসা নেই, কদিন আগে দেখা হলো, বললেন আমাদের আর দেখা হবে না। কিমসুন বলে, আমার বোনের বাড়ি চলে যাব। বঙেই বলে, হ্যাঁ ঠিক আছে, তবে এত কনফিডেন্স ভালো নয়।
এবার বেখেনু ও হেইনের ফ্যামিলি মেম্বাররা একসাথে রাতের খাবার খাওয়ার জন্য একই টেবিলে বসে। বিয়মজুন খাবারের খুবই তারিফ করে। চিওল তো কেটলির জল খেতে হবে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। কয়েকটা বিদেশি জলের নাম বললে বেখেনুর ঘরের লোক ঘাবড়ে যায়। এই জল আনা নিয়ে গন্ডগোল বেঁধে গেলে হেইন চেঁচিয়ে চিওলের মাথায় টাপলি মেরে বলে, চুপচাপ কেটলির জল খেয়ে নে। সকলে হেইনের এই রূপ দেখে ঘাবড়ে যায়। বেখেনু ঘাবড়ে গিয়ে বলে, আমায় মারে না, আমায় মারে না। হিয়ন্তে ও মিশিয়ন বাসন মাজতে মাজতে হেইনের টাপলি মারা নিয়ে কথা বলে। পেছন থেকে হেইন চলে এলে তারা চমকে যায়। মিশিয়ন হেইনকে বলে, আগে তোমাকে ধূর্ত শিয়াল বলেছি, এর জন্য রাগ করো না। হেইন বলে, এটা তো সত্যি কথা, আমি ধূর্ত শিয়াল। মিশিয়ন বলে, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, আবার কি তোমরা একসাথে? হেইন বলে, একদমই নয়, সিচুয়েশন এমনই যে আমাদের আসতে হয়েছে। মিশিয়ন বলে, আমাদের প্রিন্সিপালের মেয়ের অনেকদিন ধরেই বেখেনুর উপর ক্রাশ আছে, তাহলে কি ও ডেটে যেতে পারে? হেইন বলে, যাক। মিশিয়ন বলে, ও তাহলে তোমার পারমিশন নেবার আর দরকার নেই। হেইন বলে, তবে আজকের জন্য গুড নাইট। এই বলে সে চলে যায়। বেগদু বিয়মজুনকে তাদের রাতে থাকবার জন্য ঘর দেখিয়ে দেয় আর বলে, চিন্তা করবেন না, এখানে গ্রামের কেউ এই কথা ছড়াবে না যে আপনারা এখানে শান্তি করে থাকুন। চিওলকে বেখেনু তাদের বাথরুম দেখালে চিওলের অবস্থা টাইট হয়ে যায় বাথরুম দেখে, এত ছোট বাথরুম দেখে। বেখেনু তাকে তার ভাইপোর 14 বছরের পুরনো টাওয়াল দিলে চিওল জোরে জোরে হাসে। এত পুরনো টাওয়াল হাতে নিয়ে সে নিচে উল্টে পড়ে যায়। বেখেনু বলে, কি হলো? চিওল উনসাংকে গাল দিয়ে বলে, সব ওই উনসাংয়ের জন্য হয়েছে। উনসাং তার মাকে, ফ্যামিলি মেম্বার আর হেইনকে কেন বাড়ি ঢুকতে দিলে না এই নিয়ে তর্ক করে, কিন্তু সে তো নিজে নিয়েই ব্যস্ত ছিল। হেইনকে ভুলে যেতে বলে, লাইফ এনজয় করতে বলে। উনসাং বলে, তুমি কোনোদিনই কাউকে ভালোবাসোনি, নিজের ছেলেকে অরফানেজে পাঠিয়েছো, টাকা দিয়েই সব শেষ। আমি তোমার থেকে আলাদা, যে কোনো উপায়ে আমি হেইনকে এ বাড়িতে নিয়ে আসবো, তার জন্য তোমাকে টেক ওভার করতে হলেও করব। বিয়মজুন ও কিমসুন বসে কথা বলে। চিওল কাঁদলে কিমসুন বলে, ছেলেটা কোনো দিন রয়্যাল বিছানা ছাড়া শোয়নি, যাই এই চাদরটা ওকে দিয়ে আসি। বিয়মজুন বলে, হানি তুমি ভুলে যাচ্ছ আমিও চেবেল ফ্যামিলির, ফার্স্ট টাইম এইভাবে নিচে শুচ্ছি। বমিজা তার বর্দাকে ফোন করে। সে বলে, আমি নিউজে সবই দেখেছি। বমিজা কেঁদে কেঁদে বলে, বাবার জন্য কষ্ট হচ্ছে, শিওলের সাথে ভালো ব্যবহার করলে হয়তো বাবাকে আজ আমরা দেখতে পেতাম। এসব কি হয়ে গেল? ফোন শেষ হলে একটি বয়স্ক মহিলা এসে তাকে রুমাল দেয়। তার সামনেই বমিজা তার বাবার কথা বলে কাঁদতে থাকে। এই বৃদ্ধ মহিলাকে আমরা আগের এপিসোডগুলোতেও দেখেছি। এর ভুলে যাওয়া অসুখ ছিল। এ ইয়ংসং এর মা। ইয়ংসং তার মাকে ডাকলে বৃদ্ধা বলে, ওই লোকটা বাজে, খালি আমাকে মা বলে ডাকে, বাজে লোক। ইয়ংসং তাদের কাছে এলে বমিজা বলে, ইনি আমার মা। ইয়ংসং বলে, আপনি শহর থেকে এসেছেন, কিছুই জানেন না। বমিজা বলে, যান এখান থেকে। ইয়ংসং তার মাকে বলে, ড্রামার টাইম হয়ে গেছে, দেখবে না? তার মা তখন তার ছেলের সঙ্গে করে যেতে থাকে। বমিজা বলে, এসব কি হচ্ছে? হেইন বেখেনুর রুমে থাকে। বেখেনুর জায়গা হয় অন্য ঘরে। হেইন তার রুমের মিউজিক প্লেয়ারটাতে গান শোনে। বেখেনু আর হেইনের মেসেজে কথা হয়। কথার মাঝে বেখেনু বলে, ওই মিউজিক প্লেয়ারটা আমি হাই স্কুল থেকে পেয়েছি। স্কুলের নাম বললে হেইন মিউজিক প্লেয়ারটার গায়ে লেখা একটা অক্ষর দেখে বুঝে যায় সেটা তারই। হেইন চিন্তা করে, বলে, সেদিন তার মানে সেটা বেখেনু ছিল, তাহলে কি ডেস্টিনি বেখেনুকে আমার সাথে জুড়ে দিয়েছে? হেইন বেখেনুকে লেখে, এটা কেন তোমার কাছে এখনো আছে? সেই মেয়েটা কি দেখতে খুবই সুন্দর ছিল? বেখেনু ভাবে হেইন বোধহয় রেগে যাবে, তাই সে দৌড়ে এসে হেইনকে বলে, আমার মনেই নেই সেই স্কুলে কে ছিল সেটা। সেই স্কুলের ছেলে ছিল না মেয়ে ছিল, টিচার ছিল না সিকিউরিটি গার্ড, কিছুই মনে নেই, অনেক বছর হয়ে গেছে তো। হেইন তো ঘুরিয়ে ঘুরিয়ে নিজের তারিফ করে বলে, ওই মেয়েটা খুবই সুন্দর ছিল, তাই না? বেখেনু বলে, আমার কিচ্ছু মনে নেই। হেইন বলে, তবে যাও এখান থেকে, আমার ঘুম পেয়েছে, গুড নাইট। খুব সকালে বেখেনু কাজের জন্য রেডি হয়ে বেরোচ্ছিল। যাবার আগে সে হেইনের রুমে চুপি চুপি ঢুকে তার জানলার পর্দা টেনে দেয়। হেইনের কাছে বসে তার আলতো করে চুলটা ঠিক করে দেয়। হেইনকে দেখতে থাকে কিছুক্ষণ, তারপর সে চলে যায়। বং এই সকালবেলাতে জমি থেকে টাটকা সবজি, গাজর, শাক, পেঁয়াজ, মাশরুম তুলে আনে রান্না করার জন্য। হেইন এসে বলে, মা আমি কিছু সাহায্য করে দেব? তার গাজর কাটার কায়দা দেখে বং এই ভয় পেয়ে বলে, আমি করে দিচ্ছি। বং এই এত তাড়াতাড়ি পারফেক্টভাবে গাজর কাটতে থাকে যে হেইন তাকে তারিফ করে বলে, ইউ আর অ্যামেজিং মা। এরপর ডিম নানান কায়দায় ভাঙতে থাকলে হেইন আরও অবাক হয়ে তার তারিফ করতে থাকলে পেছন থেকে হেইনের মা দেখে সেটা জেলেস হয়। কিমসুন তার নিজের বোনের কাছে সাহায্য চাইলেও সে মানা করে দেয়। মিশিওল এসে কিমসুলকে জুতো দেয়। সে বলে, দরকার নেই, নিয়ে যাও। কিমসুল তাকে বলে, তবে আমার পার্লারে চলুন, এর বদলে আমি হেয়ার কাট করে দিচ্ছি। এরা দুজনে পার্লারে গিয়ে হেয়ার কাট করবে, তখনই গ্রামের মহিলারা এসে কুইন ফ্যামিলিদের নিয়ে কথা শুরু করে। মিশিয়নেদের ইশারা করে চুপ করতে বললেও তারা কিছুই শোনে না। উল্টে বলে, বেখেনুর শাশুড়ি শুনলাম খুব নাকচারি। আগের দিনের গোবরের ঘটনাটাও তারা খুলে বলতে থাকে। এবার কিমসুন এদের দিকে ঘুরে তাকিয়ে বলে, আমি এখানেই বসে আছি। সে রেগে তার মাথার ক্লিপটা তাদের দিকে ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়।
উনসাং কুইন গ্রুপের সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হওয়ার জন্য নিউজে তার খুবই তারিফ করা হয়। উনসাং হেইনের দাদুর সিক্রেট ফান্ড খোঁজার জন্য তার উকিলের সাথে কথা বলে। উকিল বলে টাকার ব্যাপারে চেয়ারম্যান কাউকে বিশ্বাস করতো না, তবে আমি শুনেছি অনেকগুলো দেশ জুড়ে এই টাকাগুলো ভাগ করে রাখা আছে। এরপর বেখেনুকে উনসাং ডেকে পাঠায়। বেখেনুকে সে বলে দেয়, আপনি এখানে থাকলে আমার আনকমফোর্টেবল লাগছে। বেখেনু বলে, আমিও অনেক জায়গায় আমার রিজিউম পাঠিয়েছি, আমাকে 1 মাস টাইম দিতে হবে। আর এমনিতেও আমি এখন কুইন গ্রুপের শুধুমাত্র একজন এমপ্লয়ি, হেইনের এক্স হাজবেন্ড। উনসাংও তাকে হেইন কোথায় আছে জানতে চায়। বেখেনু বলে, আমি কি করে জানবো? উনসাং বলে, তোমার গাড়ি করে গেছে। বেখেনু বলে, হ্যাঁ গেছিল, পরে ঝামেলা হয়, হেইন রাস্তায় পরে নেমে গিয়েছিল, এখন কোথায় আছে ওরা আমি কিচ্ছু জানি না। এদিকে বাড়িতে শিওল লালপরি হয়ে ঘুরে বেড়ায়। গেস তাকে মাখন লাগাতে থাকে যাতে সে হেইনের পজিশন নিতে পারে, কিন্তু শিওল তাকে মানা করে দেয়। উনসাংয়ের কাছে এসে গ্রেস হেইনের পজিশন নেবার জন্য তাকে মাখন লাগাতে থাকে, কিন্তু উনসাং হেসে বলে, একদমই নয়, হেইনের পজিশন হেইন নেবে, আপনি নন। ব্ল্যাক বক্স ফুটেজের দোকানের মালিকটাকে বেখেনু ধরে ফেলে। তার মেয়ে সামনে থাকলে লোকটিও বেখেনুর সাথে কথা বলতে বাধ্য হয়। ফুটেজটাও বেখেনুকে দিয়ে দেয়। চিওল দাহে চিঠিটা বসে বসে পড়ে আর কাঁদে। সেখানে লেখা ছিল, দাহে তার থেকে 5 বছরের বড়, তার ফ্যামিলি বড়লোক নয়, সে অরফেনেজে মানুষ হয়েছে, গনুও তার ছেলে নয়। এবার পাস্টের ছোটবেলাকার দাহে আর চিওলের কিছু দৃশ্য দেখি, যেখানে চিওলকে বিয়ে করার জন্য দাহেই বলতো, কখনো চিওলের গ্লাভস, কখনো মাফলার, কখনো বা তার ব্যাগে ঝোলা পুতুল সব দাহেই নিয়ে নিত। হেইনের বিয়েতে চিওল দাহেকে চিনতে পারেনি, তার পাশ কাটিয়ে চলে গিয়েছিল। গ্রেস তাদের ডেট অ্যারেঞ্জ করলে দাহেই তার নিজের ছোটবেলাকার নাম বললেও তাকে চেনেনি। চিঠিতে আরও লেখা ছিল, আগেও যখন চিনতে পারোনি এখনও আমাদের ভুলেছো, আমি ও আমার ছেলে তোমার কেউ নই। চিওল কাঁদলে হেইন তার পাশে এসে বসে। চিওল বলে, আমায় কি করে একা ছেড়ে রেখে চলে গেল? হেইনের তার ভাইয়ের কষ্ট দেখে তারও কান্না পায়। গনু কাঁদলে দাহেই তার পুরনো পুতুলটা তাকে দিয়ে বলে, এই নাও, এটা মায়ের ফেভারিট পুতুল, এটা নিয়ে খেলা করো। বেখেনু ও ফ্রেন্ড কথা বলে। ফ্রেন্ড বলে, কি করে প্রমাণ করবি, কোথাও কিছু পাচ্ছি না। বেখেনু বলে, যদি এটা প্রমাণ করতে পারি ইনভেস্টমেন্ট ফ্রড হয়েছে, ফ্যামিলি মেম্বারদের ইউজ করে তাদের শেয়ার নিয়ে নিয়েছে, তাহলে হতে পারে। হেইনের সেক্রেটারি বসে পুতুলের চোখ লাগায়। বেখেনের সেক্রেটারি এসে কথার ছলে আবার হেইন কোথায় আছে তা জানতে চায়, কিন্তু সে বলে, আমি কিছুই জানি না, আমি আমার কাজ হারাতে চাই না। বেখেনুর সেক্রেটারি এসে উনসাংকেও বলে, কেউ জানে না কুইন ফ্যামিলির লোকেরা কোথায় আছে, বেখেনু অন্য কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে। বেখেনু জমির মালিকদের সাথে কথা বলতে এলে তারা তাকে ডিম ছুঁড়ে মারে। ফ্রেন্ড তাদের বোঝায় যে কুইন ফ্যামিলির এ এখন জামাই নেই, একেও ঘর থেকে বার করে দিয়েছে, তবুও তারা বেখেনুর কোনো কথাই শুনতে চায় না। হেইনের বাবা সমস্ত বড় বড় লোকদের ফোন করলেও তার ফোন কেউ তোলে না। বেখেনুর বাবা এসে তাকে মাকলি খেতে নিয়ে যায়। এবার তারা একসাথে মাকলি খায়। হেইনের বাবা এত মাকলি ড্রিঙ্ক করে নেয় যে সে চলতে পারে না, তাকে বেগদু ধরে ধরে নিয়ে আসতে থাকে। বিয়মজুন রাস্তার মাঝখানে বসে পড়ে বলে, আমি ফ্যামিলির হেড, এখন আমি কিছু করতে পারছি না। আমার কাছের বন্ধুদের ফোন করলাম, কেউ ফোন তুলল না। তাদের এক কথায় তাদের বিলিয়ন টাকা দিয়েছি, কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছি, এখন আমার পকেটে কোনো টাকা নেই। এ কথা শুনে বেগদু বলে, এ কথায় আমি কি সান্ত্বনা দেবো, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। হেইন কারুর সাথে ফোন করে কথা বলে। এরপর বেখো এসে তার সাথে কথা বলে চলে যায়। বেখো চলে গেলে তার চারপাশ আবার অন্ধকার হয়ে যায়। তখন যখন চোখ খোলে সে দেখে বাড়ির সকলে তার চারপাশে বসে রয়েছে। তার জ্ঞান ফিরলে সকলে তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। বমিজা বলে, ওষুধ খাসনি? সকলে বলে, কি ওষুধ? হেইন বলে, কিছু না, আমার অ্যানিমিয়া আছে, তার ওষুধ। হেইনের মা বলে, ও আমারও আছে, কিছু হবে না। হেইনের শাশুড়ি বলে, তবুও মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া ঠিক নয়, তুমি কালকে ডাক্তার দেখিয়ে নেবে বেখেনুর সাথে শহরে গিয়ে। বমিজা বাইরে এসে কিমসুনকে বলে, এমন করো না, সকলে স্ট্রং দেখালেও স্ট্রং হয় না, হেইনেরও কিছু হতে পারে। কিমসুন বলে, সব ঠিক আছে, ওর কিছুই হবে না। বমিজা বলে, পরে আফসোস করার থেকে এখন ভালো তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু কিমসুন কিছুই শুনতে চায় না। বেখেনু হেইনের শরীর অসুস্থ শুনে বাড়ি এসেই দৌড়ে হেইনের কাছে যেতে থাকে। এটা দেখে বমিজা বলে, আমার এক্স হাজবেন্ড কেন এই বেখেনুর মতো কেউ হলো না। বেখেনু হেইনের হাত ধরে রুমে নিয়ে এসে বলে, ডক্টরের কাছে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, কালকে যাব। হেইন বলে, আগে বলো তোমার গায়ে ডিম লেগে কেন। দেখি হেইনের সেক্রেটারি হেইনকে সকলের থেকে লুকিয়ে সব ইনফরমেশন তাকে দিচ্ছে। বেখেনু বলে, জমির মালিকদের সঙ্গে ডবল কন্ট্রাক্ট হয়েছে। মিডিলম্যান ছিল এক কোম্পানি, তারা বলেছিল জমির দামের থেকে 5 গুণ বেশি টাকা দেওয়া হবে, আর কুইন গ্রুপের থেকে লুকিয়ে সাইন করে নেওয়া হয়। হেইন বলে, সেই কোম্পানিটা কোথায়? বেখেনু বলে, গিয়েছিলাম, ওদের অফিস খালি। হেইন বলে, তবে? সে বলে, সেখানে চিঠিগুলো থেকে জানলাম সেই লোকটা এই সপ্তাহেই বিয়ে করে দেশ ছেড়ে পালিয়ে যাবে, তার আগে আমাকে ওই লোকটাকে ধরতে হবে। উনসাং হেইনের রুমে এসে সব দেখে। সে হেইনের ব্যাগ থেকে হসপিটালের কার্ডটা পেয়ে যায়। বেখেনু হেইনকে হসপিটালে নামিয়ে দিয়ে বলে, আমি বাইরে ওয়েট করছি।
হসপিটালে এসে কার্ডটা ঢুকিয়ে রিপোর্ট বার করে উনসাং। রিপোর্টে দেখে হেইন আর 3 মাস বাঁচবে। এটা শুনে তার দম আটকে আসে। উনসাং এসে ডক্টরকে থ্রেট দিয়ে হেইনের কথা জানতে চায়। হেইনের টেস্ট হয়। টেস্ট শেষ হলে বেখেনু তার কাছে এসে বলে উনসাং এসেছিল, ডক্টর আমাকে ফোন করে সব বলল। উনসাং রাগে অস্থির হয়, কারণ ডক্টর তাকে বলেছিল ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ ছাড়া আমরা পেশেন্টের কোনো ইনফরমেশনই কাউকে দিতে পারবো না। উনসাং চেয়ারম্যানের কাছে এসে দেখে তার মা শিওল সেখানে বসে রয়েছে। শিওল বলে হেইনের পজিশনটা আমি নেব, কিন্তু উনসাং বলে হেইন ফিরে আসবে। শিওল বলে ভুলে যেও না, চেয়ারম্যানের 21% শেয়ারটা এখনো আমার কাছে আছে, তোমাকেও সরাতে পারি। শিওল এসে দেখে চেয়ারম্যানের রুমে চেয়ারম্যান নেই। উনসাংকে ফোন করলে উনসাং বলে আমি বলেছিলাম তোমার রাস্তা আর আমার রাস্তা আলাদা, আমার কিচ্ছু করার নেই। শিওল চেঁচিয়ে চেয়ারম্যানকে ফেরত আনতে বললে উনসাং তার কথা শোনে না। বেখেনু অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যেতে থাকলে দেখে কেউ তাকে কন্টিনিউয়াসলি ফলো করছে। এদিকে হেইন বলে একটু বাইরে থেকে ঘুরে আসছি। তার শাশুড়ি বলে খেয়ে যাও। সে বলে না, বেখেনু ফিরে আসুক তারপর খাবো। বাইরে এসে সে বেখেনুকে ফোন করে, দেখে সামনে কেউ দাঁড়িয়ে আছে। বলে বেখেনু, দিয়ে সে তার দিকে এগোতে থাকে। বেখেনুকে যে গাড়িটা ফলো করছিল সেই গাড়িটা বেখেনুর পথ আটকায়। বেখেনু গাড়ির বাইরে বেরিয়ে এসে বলে আপনি কি পিয়ং? পিয়ং বলে আমি মেসেজ করেছিলাম, আপনার জন্য আমি দেশ ছেড়ে যেতে পারছি না। এই সেই মিডিলম্যান, ফ্রড, গ্যাংস্টার, টাকার ফ্রড করেছিল জমির মালিকদের সাথে। উনসাং একে দিয়েই টাকার ফ্রড করিয়েছিল। এরপর এই গ্যাংস্টারটা তার লোকেদের গাড়ির বাইরে বের করে বেখেনুর ওপর অ্যাটাক করতে বলে। হেইন দেখে আস্তে আস্তে লোকটা আলোর দিকে এগোচ্ছে। সেটা বেখেনু নয়, সেটা উনসাং। এবার দেখি বেখেনু গ্যাংস্টারদের সাথে ফাইট করছে, তারও কিছু চোট লেগেছে। এবার পাস্টের দৃশ্য দেখানো হয়। ফ্রেন্ড আর বেখেনু বসে কথা বলে। ফ্রেন্ড বলে হেইন একজন বুদ্ধিমান বিজনেসম্যান, তাই তো এক নজরেই বলে ফেললো মিউজিক প্লেয়ারটা একজন মহিলার। ওই স্কুলের মেয়েটাকে দেখে তোর সিন্ড্রেলার মতো মনে হয়েছিল, তুই আমাকে বলেছিলি সেই কথা। বেখেনু বলে হ্যাঁ ঠিকই, তখন সেই মেয়েটাকে দেখে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে মনে হয়েছিল। আর এখানেই 9th এপিসোড শেষ হয়ে যায়। 10th এপিসোডের জন্য স্টে কানেক্টেড।